আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমাদের আজকের ক্লাসে। কে কল করছিল? নুসরাত জাহান। হ্যাঁ, নুসরাত জাহান। ওকে। সো আশা করি সবকিছু দেখতে পাচ্ছেন মার্কেট টেক্টর এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, ওকে ফাইন। সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা? ঠিক আছে, ওকে ফাইন। সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ক্লিয়ার? ওকে, সব ঠিক আছে, ফাইন। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? ওকে, সব ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। আজকে খুবই চমৎকার একটা টপিকের উপর ইনশাআল্লাহ আজকে ক্লাস হবে এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমার যে পড়ার টেবিলের উপর আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমি কি শুরু করবো? আমাকে একটু জানান। আজকের ক্লাসে আমরা পুরো কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি যে আজকের আলোচনাটা থেকে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সেই সাথে আমরা আজকে কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনার সাথে সাথে নজরুলের যেই সাহিত্যকর্ম সেগুলো নিয়ে আলোচনা করব। একদম নজরুলের শৈশব থেকে কৈশোর এবং তার লেখালেখি সবকিছু নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি যে আমরা যে কোনো চাকরি পরীক্ষা দিতে গেলে কাজী নজরুল ইসলাম থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো বুঝতেই পারতেছেন যে কাজী নজরুল ইসলাম আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুজন থেকে আমাদের যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে। তো আমরা চলে যাচ্ছি কাজী নজরুল ইসলাম তার আলোচনায়। তো প্রথমত হচ্ছে কাজী নজরুল ইসলাম আসলে অন্য ৮-১০ জনের মতো, যেমন আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, রবীন্দ্রনাথ কিন্তু বংশীয়ভাবে তিনি কিন্তু অনেক সমৃদ্ধ এবং ধনী পরিবারের তিনি সন্তান ছিলেন। ঠিক আছে, ধনী পরিবারের সন্তান ছিলেন, কিন্তু নজরুল তিনি কিন্তু দরিদ্র পরিবারের সন্তান ছিলেন এবং এই দরিদ্রতা, ছোটবেলায় তিনি বাবাকে হারান, হ্যাঁ, তারপর তিনি মাকে হারান, তার জীবন খুব কষ্টের মধ্য দিয়ে একেবারে শৈশব থেকে গিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন। তিনি মসজিদের ইমামতির কাজ করেছেন এবং তিনি হচ্ছে যাত্রা দলে তিনি যোগদান করেছেন। তিনি দোকানের রুটি বানানোর কাজ করেছেন, বিভিন্ন ধরনের কাজ তিনি করেছেন। এবং একই নজরুল বড় হয়ে কিন্তু বিভিন্ন ধরনের, তিনি একজন সৈনিক ছিলেন, লেটোর দলে তিনি যোগদান করেছেন এবং একই নজরুল সাংবাদিক ছিলেন। নজরুল ছিলেন একজন লেখক এবং রাজনীতি নিয়ে তার বিশাল গবেষণা। তো নজরুল আসলে একটা নাম, কিন্তু এই নজরুলের শাখা প্রশাখা, তার মেধা মনন বিস্তীর্ণ, সেটা নিয়ে আলোচনা করে আসলে শেষ করা যাবে না। তো যাই হোক, আমরা আমাদের পরীক্ষাতে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা আমাদের পরীক্ষার জন্য আসলে যে টাইপের বা যতটুকু পড়া দরকার আমরা মূলত সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে কাজী নজরুল ইসলাম তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। আমরা যদি বাংলার কথা বলি তাহলে এটা হচ্ছে 25শে মে। তো এটা একটু মনে রাখবেন যে 25শে মে, এবং বাংলা যদি এটা বলি, সরি, ইংরেজিতে হচ্ছে 25শে মে, তাহলে 1899 খ্রিস্টাব্দের 25 মে, আর বাংলায় করলে এটা হচ্ছে 1306 12ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাহলে আরেকবার বলছি, তিনি 1899 তে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? 25 মেতে তিনি জন্মগ্রহণ করেন। আজকের ক্লাসটা করলে আপনি পুরো নজরুলের মানে পুরো একটা সামগ্রিক জীবন সম্পর্কে একটা আইডিয়া পাবেন। এটা আসলে মানে পরীক্ষার বাহিরেও ব্যক্তি নজরুলকে জানার জন্য মূলত এগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
25 মে 24 মে নিয়ে একটু ঝামেলা আছে, এক এক যে আমাদের স্লাইডে 25 মে দেওয়া আছে, আপনারা 24 মে এটাও একটু মনে রাখবেন, ঠিক আছে? ওকে, বুঝছেন? ঠিক আছে, 24 মে এটাই ঠিক আছে, এটা অধিক সূত্র আমাদের এখানে একটু। তো যাই হোক, পরের আলোচনা যাই। 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলায় তিনি চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হচ্ছে চুরুলিয়া গ্রাম। এরপর দেখেন কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জায়দা খাতুন, এগুলো আমরা জানি। তার বড় আরো 3 ভাই ছিলেন, কিন্তু তারা জন্মের কিছুদিন পরে মারা যায়। তো তার যে ভাইরা ছিল তারা কিন্তু সবাই মারা যায়, এবং মারা যাওয়ার পরে নজরুল কিন্তু দেখবেন গ্রাম অঞ্চলে এরকম আগে এখন যদি এগুলো নাই যে বাচ্চা ছেলে মেয়ে যখন হয় তখন দেখা যায় মারা যায়, একটা হইছে মারা যায়, পরে আবার হইছে আবার হইছে মারা যাচ্ছে। তো তখন নজরুলের আগে কিন্তু তার এই যে 3 বড় ভাই ছিল, 3 ভাই ছিল, সবাই মারা গেছে। নজরুল হওয়ার পর খুব দুঃখের পর নজরুল হয়েছে, এই জন্য নজরুলকে তখন ডাকতো দুখু মিয়া। বুঝছেন দুখু মিয়া নামটা কোথা থেকে আসে? নজরুলকে এই জন্য ডাকতো দুখু মিয়া, কারণ তার যে বড় ভাইরা ছিল তার আগে তার বাবা মা যে সন্তান ছিল তারা মারা গিয়েছে। নজরুলের বড় আরো 3 ভাই ছিল, কিন্তু তারা জন্মের কিছুদিন পর পরই মারা যায়। সন্তান হওয়ার পর পরে অন্যান্য ছেলেরা মারা যাওয়ায় নজরুলের দাদি তার নাম রেখেছিল দুখু মিয়া। এই দুখু মিয়া একদিন মহিরুহু মহাকবিতে রূপান্তরিত হয়েছিল। রবীন্দ্রনাথের পর তার মতো বড় কবি বাংলাদেশ আর জন্মগ্রহণ করেননি। এরপর দেখেন তার ছদ্মনাম, এই যে ধূমকেতু তার ছদ্মনাম। এটা থেকে পরীক্ষাতে কত হাজার বার যে প্রশ্ন আসছে যে নজরুলের ছদ্মনাম কি, উত্তর হচ্ছে ধূমকেতু। এরপর হচ্ছে কহলন মিশ্র, এরপর হচ্ছে রূপকার, এরপর হচ্ছে বুলবুলা, এরপর হচ্ছে সারথী। তবে আমাদের পরীক্ষাতে অধিকাংশ সময় আমাদের এই ধূমকেতু এইটা আমাদের পরীক্ষাতে আসতে দেখা গিয়েছে। তাহলে ধূমকেতু, কহলন মিশ্র, এরপর হচ্ছে রূপকার, এরপর হচ্ছে বুলবুলা, এরপর রয়েছে সারথী। ওকে, এরপর আমরা যদি দেখি নজরুলের উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। তাহলে খেয়াল করো, নজরুলের ছদ্মনাম যদি বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হচ্ছে ধূমকেতু, আর যদি বলে যে নজরুলের উপাধি কি, উত্তর হচ্ছে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি। কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, আবার বলছি যদি পরীক্ষাতে প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে, প্রথম বিদ্রোহী বললে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, কিন্তু প্রথম উল্লেখ করা নাই শুধু বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, উত্তর হচ্ছে নজরুল। ঠিক আছে, প্রথম বিদ্রোহ যিনি করেছেন, প্রথা বিরোধী লেখা যিনি শুরু করেছেন, তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ছদ্মনাম ধূমকেতু আর বিদ্রোহী কবি তার উপাধি। ছদ্মনাম আর উপাধির ভিতরে পার্থক্য কি জানেন? ছদ্মনাম হচ্ছে লেখকরা যখন তার নিজের নাম গোপন করে যখন অন্য নামে সাহিত্য লিখে, যেমন নজরুল তার নিজের নাম গোপন করে তিনি ধূমকেতু নামে তিনি লিখেছেন, ঠিক আছে। কিন্তু এই যে নজরুল, তিনি তার লেখার মনন মানসিকতা, তার লেখার কোয়ালিটি দেখে মানুষজন তাকে বলেছে তিনি হচ্ছে বিদ্রোহী কবি। আমি আমার নিজেকে কখনো উপাধি দিতে পারবো না, আমার উপাধি আপনারা দিবেন। তাহলে উপাধি লেখক নিজেকে নিজে দেয় না, সেটা মানুষ দেয়। আর ছদ্মনাম লেখক নিজে রাখে, তার নিজের নাম গোপন করে তিনি ছদ্মনামে লিখে। এখন প্রশ্ন হতে পারে, ভাইয়া নিজের নাম গোপন করে কেন? এটা বিভিন্ন সময় প্রথা বিরোধী বিভিন্ন লিখতে গেলে নিজেকে মানুষ চিনবে এবং নিজেকে হাইড করার জন্য তখন এইভাবে লিখে, বুঝতে পারছেন? এরপর আসলে আমরা একটু দেখি শৈশব। তার শৈশবটা আসলে অন্য 8-10 জন ছেলে মেয়ে যেইভাবে স্বাভাবিক যে শৈশব ছিল সেরকমটা আসলে ছিল না। আমরা যদি দেখি নজরুল ইসলাম শৈশব কেটেছে নানা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। তার পিতা ছিলেন এক মাজারের খাদেম, এক মসজিদের ইমাম। নজরুলের বয়স যখন 10 তখন তার বাবা মারা যান। তাহলে 10 বছর বয়সে নজরুলের বাবা মারা যান। পরীক্ষায় প্রশ্ন আসবে কাজী নজরুল ইসলামের বাবা কত বছর বয়সে মারা যান? তাহলে নজরুলের বয়স যখন 10 তখন মারা যান। ছোট 3 ভাই ও 2 বোন, বিধবা মায়ের সংসারের সকল বোঝা এসে তার উপর পড়ে। একটা 10 বছরের ছেলের উপর তখন এই সংসার চালানোর বোঝা তার উপর এসে পড়ে। এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেয়ে উঠতে হয়েছিল। ছোটবেলায় নজরুল এক মাদ্রাসায় লেখাপড়া শুরু করেন। তিনি সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন। এই সময় দুষ্টামির পাশাপাশি নজরুল তার আপন কাকার কাছে ফার্সি ভাষা ও সাহিত্যের নানা দিক পাঠ করতেন। তাহলে নজরুল ছোটবেলায় তিনি খুব দেখেন যে আমি যে বলি যে নজরুলের অনেকগুলো ডাইমেনশন আছে। একজন কবি, আবার তিনি একজন সুরকার ছিলেন। খুব ছোটবেলা থেকে তিনি খুব চমৎকার যে কোনো কোরআন তেলাওয়াত করতে পারতেন, গান গাইতে পারতেন। তো নজরুল আসলে ভিত্তিটা তৈরি হয়েছে তার যে কাকা ছিল, এই কাকার কাছে তিনি কি করছেন, তিনি ফার্সি ভাষা শিখেছেন এবং ফার্সিতে তিনি কিন্তু নজরুলের সাহিত্যের ভিতরে দেখবেন ফার্সি শব্দের অনেক বেশি প্রয়োগ রয়েছে। এরপর আমরা একটু দেখি নজরুলের শিক্ষা জীবন। আসলে গতানুগতিক ভাবে আমরা যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, প্রাতিষ্ঠানিক ভাবে যেরকম পড়াশোনা করছি, নজরুলের জীবনে নজরুল তেমন একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন নাই বললেই চলে। আমরা একটু দেখি যে বাবার মৃত্যুর পর মাঝে পড়া বন্ধ করে প্রাইমারি স্কুলে ভর্তি হন এবং মাত্র 2 বছরের মধ্যে নিম্ন প্রাথমিক পরীক্ষা বেশ ভালোভাবেই
পাশ করে ফেলেন। 11-12 বছর বয়সে স্কুলে বাধা ধরা পড়া ছেড়ে গ্রাম্য এক লেটর দলে যোগদান করেন। লেটর দল মানে কি? লেটর দল হচ্ছে ওই যে যাত্রা দল থাকে না, এইটা। তো একটা সময় ছিল যে তিনি মানে যাত্রাটা খুব বেশি জনপ্রিয় ছিল, যখন টিভি ছিল না, যখন সিনেমা ছিল না, তখন মানুষ যাত্রা দেখতে যেত। এক গ্রামের মানুষ আরেক গ্রামের যাত্রা দেখতে যেত। এই লেটর দলের জন্য ওই বয়সে তিনি চাষার সান, তারপর হচ্ছে রাজপুত, মেঘনাদ বধ ইত্যাদি কয়েকটা পালা গান তিনি লিখেছেন। মানে সেই সময় তিনি এগুলো পালা গানগুলো লিখেছেন এবং তিনি সুর দেন। বয়স কৈশোরে পৌঁছাতেই তিনি লেটর দলের সর্দার হয়ে গেলেন, মানে লেটর দলের একদম সর্দার হয়ে গেলেন। এরপর দেখি তিনি স্কুলে বাধা দ্বারা পড়াশোনা না করলেও বাংলা ভাষায় অনেক বই এবং হিন্দু ও মুসলমান ধর্মের শাস্ত্র বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন। এরপর আমরা দেখি এরপর তিনি রানীগঞ্জে এক স্কুলে ভর্তি হন। ওই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ার সময় বর্ধমান জেলার মহকুমা শহরে আসানসোল পালিয়ে আসেন। তিনি কিন্তু আমরা যদি তার জীবনের দিকে যদি তাকাই, তিনি খুব মানে একদম নজরুল একেবারে কোথাও দৃঢ়স্থির ভাবে তিনি পড়াশোনা করেছেন। নজরুল একটা অস্থির প্রকৃতির মানুষ, এইখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো আমরা দেখি যে তিনি প্রথম রানীগঞ্জের একটা স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে তিনি পরবর্তীতে আবার বর্ধমান জেলাতে চলে আসেন এবং ওই বর্ধমানে এসে তিনি একটা রুটির দোকানে কাজ করেন। একটা রুটির দোকানে একজন রুটির দোকানদারকে বলেছে যে আমাকে চাকরি দেওয়ার জন্য। তখন বলছে তোমাকে কত টাকা দিতে হবে? বলছে আমাকে কিছু, আমাকে শুধু থাকার জন্য একটা কি দিবেন? জায়গা দিবেন। থাকার জন্য একটা জায়গা দিবেন আর খাইতে দিবেন, আর কিছু না। এইভাবে খাইতে দিচ্ছে, খাচ্ছে, রুটির দোকানে কাজ করতেছে। রুটির দোকানে কাজ করতে বলতে মানুষকে রুটি সার্ভ করতো। তো ওই যে লোক, ওই লোক তাকে একটা থাকার জায়গা দিচ্ছে। ওই রুটির দোকানদার তাকে একটা এক ঘরে এরকম থাকার জায়গা দিচ্ছে। এই ঘরে নজরুল সারাদিন রুটি বেলতো, মানে রুটি মানুষজনকে দিত, ওই রুটির দোকানে কাজ করতো। রাতে এসে নজরুল খুব সুন্দর করে গান গাইতো। এখন ওই যে আশেপাশের মানুষজন, নজরুল কণ্ঠ এত সুন্দর ছিল, আশেপাশের মানুষজন তারা খুব মনোযোগ দিয়ে শুনতো যে এই ঘর থেকে এত সুন্দর কণ্ঠ আসে কেন। একবার মানুষজন একসাথে হয়েছে যে এই ঘরে কে আছে আজকে দেখতে হবে, এই ঘরে নিশ্চয় কোনো আকাম চলতেছে। কেন আকাম চলতেছে? এই ঘরে নারীর কণ্ঠ আসে, নারীর কণ্ঠে গান গায়। রাস্তার ধারে একটা ঘর থেকে নারী কেন আসবে? সবাই মিলে একসাথে হলো, ভেঙে ফেললো নজরুল যে ঘর থেকে ভেঙে ঢুকে দেখে যে নজরুল বলে এখানে কি হচ্ছে? বলছে আমি গান গাইতেছি। বলছে না, তুমি তো গান গাইতেছো না, এখানে কোনো নারী আছে। বলছে কেউ নাই, দেখে খুঁজে দেখে যে কেউ নাই। তো নজরুল তখন বলছে গান গাও। তখন নজরুল গান গাইছে। নজরুলের কণ্ঠে এমন সুন্দর ছিল। নারীদের কণ্ঠে গান, ছেলেদের কণ্ঠেও গান সুন্দর, কিন্তু নারীদের কণ্ঠে আরো সুন্দর না? কুকিল সুর যেটাকে বলে, তো সেটা তো পুরুষের কণ্ঠে হয় না। তো নজরুলের কণ্ঠটা ছিল এরকম। তো নজরুল যখন এই যে বর্ধমানে চলে আসেন এবং তিনি আসানসোলে তিনি যে রুটির দোকানে কাজ করেন, এবং সেই দোকানে আমাদের ময়মনসিংহের একজন দারোগা ছিলেন। এই দারোগার নাম হচ্ছে কাজী রফিকুদ্দিন। সেখানে আসা যাওয়ার সময় তিনি দেখতেন যে নজরুলের খাদেম বলতে কি বুঝায়? খাদেম বলতে আসলে ঠিক আছে, খাদেম বলতে যারা মসজিদের মানে খেদমত করে, মসজিদ ঝাড়ু দেওয়া, তারপর হচ্ছে মসজিদের সবকিছু দেখভাল করা, এটাকে বলা হয় মসজিদের খাদেম। ওকে, থ্যাংক ইউ। আমি আমিনুর রহমান, বুঝছেন? আচ্ছা, খাদেমের অনেক কাজ আছে। অনেক সময় খাদেম নিজেও আজান দেয়, আবার আজান যারা দেয় তাদেরকে নির্দিষ্ট অর্থে মুয়াজ্জিন বলে, যারা মসজিদের খেদমতে নিয়োজিত। তো আমি যেখানে ছিলাম যে কাজী রফিকুদ্দিন, তিনি ওই দোকানে আসতেন। আসার সময় নজরুলের দিকে তার ফোকাস হলো। কেন ফোকাস হলো? তিনি দেখতেন যে নজরুল খুব মেধাবী। ওই স্কুলের সামনে দিয়ে যারা ছেলেমেয়েরা যখন যেত, বইপত্র কাগজপত্র এগুলো যখন ছিঁড়ে ফেলে দিত যাওয়ার সময়, নজরুল ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে পড়তো। তখন এটা ওই দারোগার চোখে ধরা পড়ছে যে এই ছেলে তো অসম্ভব মেধাবী, এই ছেলে পড়ার প্রতি এত আগ্রহ, কিন্তু না জানি কার ছেলে টাকা পয়সার জন্য পড়তে পারতেছে না। তখন আমরা দেখি যে এই যে রফিকুদ্দিন, তিনি তাকে উঠিয়ে তিনি যখন ময়মনসিংহের যে সিমলায় তিনি হচ্ছে নিয়ে আসেন, কাজের সিমলায় তিনি তাকে নজরুলকে নিয়ে আসেন। এখানে তিনি স্কুলে ভর্তি করতেন, কিন্তু নজরুল সেই স্কুলে অকৃতকার্য হয়। নজরুল তো পড়াশোনাই করতো না, এগুলোর প্রতি তার কোনো আগ্রহী ছিল না। এবং ফেল করলে নজরুল আবার ময়মনসিংহ থেকে চলে আসে। তো এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। বাংলাদেশের অনেকগুলো জেলার সাথে নজরুলের সাথে সম্পর্ক রয়েছে, তার ভিতরে একটা ছিল কুমিল্লার কান্দিরবাগ, আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ময়মনসিংহ। তাহলে ময়মনসিংহ কিভাবে নজরুলের সাথে গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নজরুল বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে এসেছে। তাহলে আমরা নজরুলের শিক্ষা জীবন সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা একটু দেখব নজরুলের সৈনিক জীবন। তো আমরা যদি দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর এই যে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু সৈনিক নিয়েছে, সৈন্য নিয়েছে। তখন নজরুল সেই সৈনিক
সৈনিকে যখন তিনি যাবেন তখন তার প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে, পরীক্ষা বাদ দিয়ে, পরীক্ষা আছে নজরুলের এটা মাথায় নেই, পরীক্ষা বাদ দিয়ে সে চলে গেছে সেখানে। এবং সেখানে গিয়ে তিনি এই যে এইটা মনে রাখবেন যে 49 নং বাঙালি প্লাটুনে তিনি হচ্ছে সৈনিক হিসাবে যোগ দেন। 49 নং বাঙালি প্লাটুনে তিনি সৈনিক হিসাবে যোগ দেন এবং তিনি সেখানে ট্রেনিং নেন এবং তিনি সেখানে থাকতে 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 তিনি একটা পদোন্নতি হয় এবং সেই পদোন্নতি হচ্ছে তিনি হাবিলদার পদে উন্নীত হয়। হাবিলদার পদে কাজী নজরুল ইসলাম তিনি উন্নীত হন। এভাবে যখন তিনি সেখানে যখন ছিলেন, এই সেই কোয়ার্টারে যখন ছিলেন, সৈনিকদের সাথে ছিলেন, সেখানেই মূলত নজরুলের লেখালেখি শুরু হয়। তাহলে নজরুল হাবিলদার থাকা অবস্থায় বা সৈন্য যোগদান, সেনাবাহিনীতে যোগদানের সময় নজরুল কি হয়েছে? নজরুল মূলত তার লেখার হাতে করে শুরু হয়েছে এবং সেখানে তিনি এক মৌলবী ছিলেন। ওই মৌলবীর কাছে তিনি আরো ভালো করে আরবি ফার্সি তিনি শিখেন। তারপর আমরা দেখি অবসরে তিনি সাহিত্য চর্চা করেন এবং এইখানে নজরুলের এই সৈনিক জীবনে নজরুলের যে প্রথম গল্প বাউন্ডেলের আত্মকাহিনী, নজরুলের প্রথম কবিতা মুক্তি, নজরুলের প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘুমটা খোলা এবং অন্যান্য আরো গল্প স্বামীহারা, হেনা, ব্যথার দান, মেহের নেগার, এরপর যে ঘুমের ঘরে এবং তার বিভিন্ন ধরনের কবিতা সমাধি, এইগুলো তিনি হচ্ছে সেখানে রচনা করেন। তাহলে বুঝতে পেরেছেন কত বিশাল মেধার অধিকারী তিনি ছিলেন। এই নজরুল যিনি হাবিলদার, যিনি সৈনিক, সেই নজরুল সেখানে বসে গল্প লিখেছেন, সেই নজরুল সেখানে বসে কবিতা লিখেছেন, সেই নজরুল সেখানে বসে প্রবন্ধ লিখেছেন, কত গল্প যে তিনি সেখানে বসে বসে লিখেছেন এবং সেখানে তিনি আবার তিনি শিক্ষা নিয়েছেন, এক মৌলবীর কাছ থেকে তিনি পাঠ নিয়েছেন আরবি ফার্সি বিষয়। তো এই হলো আমাদের সেই নজরুল। এবং পরবর্তীতে যখন যুদ্ধ তখন 2.5 বছর পরে তিনি হচ্ছে আবার সৈনিক থেকে তিনি কলকাতাতে চলে আসেন। এরপর আমরা দেখি নজরুলের বিবাহ খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি একেবারে কিছু কথাবার্তা বলবো, আপনারা একটু ভালো করে শুনবেন। হ্যাঁ, তো এরপর ওই যে আরেকটা ইনফরমেশন, এই জায়গায় আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। ইনফরমেশন হচ্ছে ময়মনসিংহে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান রয়েছে, এই জন্য ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় আছে নজরুলের নামে, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। কোথায়? ময়মনসিংহে, ত্রিশালে। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব সম্ভবত বিসিএস এর প্রশ্ন আসে, তো এটাও মনে রাখবেন। তো নজরুলের বিবাহ 1921 সালে তিনি কুমিল্লার দৌলতপুরের একজন প্রখ্যাত মুসলিম গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের ভাগ্নি নার্গিসের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দিন আলী আকবর খানের এক অযৌক্তিক অবস্থা শুনে তিনি অনুষ্ঠান থেকে দূরে চলে আসেন। বিয়ে ঠিকঠাক, বিয়ের পর আলী আকবর খান যে কোনো বিষয় নিয়ে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব। আলী আকবর খান একটা অযৌক্তিক দাবি, বিয়ের সময় হয় না, বিভিন্ন বিষয় নিয়ে একটা ক্যাচাল বেঁধে যায়, নজরুল সেখান থেকে চলে আসে। এবং আমরা যদি দেখি এরপর তিনি কুমিল্লা শহরে যান এবং কুমিল্লা শহরে এক তরুণ হিন্দু মহিলা আশুলতা সেন গুপ্তার সঙ্গে, এখানে মনে হয় সালটা একটু মিস্টেক আছে, আশুলতা সেন গুপ্তার সঙ্গে তিনি হচ্ছে পরবর্তীতে আবার প্রেমে জড়ায় এবং তারা প্রেমে পড়ে এবং 1924 সালে দুজনে বিয়ে করেন। তাহলে নজরুল বিয়ে করেছেন কাকে? একজন হিন্দুকে, একজন হিন্দু মহিলাকে নজরুল বিয়ে করেছেন, যার নাম হচ্ছে কি আশুলতা সেন গুপ্তা। এখন নজরুল যে প্রথম দিকে যে নার্গিসকে যে বিয়ে করছে, এই নার্গিসের সাথে নজরুলের সাথে আসলে বাসররাত হয়েছে কিনা এটা নিয়ে এখনো সাহিত্যে মীমাংসিত নয়। কেউ কেউ বলেছেন বিয়ে হয়েছে, নজরুল বাসর করেন নাই, বইয়ের কাছে যান নাই, সেখান থেকেই চলে আসে। আবার কেউ বলেছেন নজরুল বাসর করে এসেছে। যাই হোক, সেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না যে নজরুল বাসর করছে কি করছে না করছে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এবং তারা দুজন বিয়ে হয় এবং আসলে তার গুপ্ত তিনি হচ্ছে ডাক নাম দেন দুলি, ভালোবেসে নাম দিয়েছেন দুলি। বিয়ের পর নজরুল তার নাম রাখে প্রমীলা দেবী এবং তার ডাক নাম ছিল দুলি এবং ভালোবেসে তিনি যে নাম দেন সেটা হচ্ছে কি প্রমীলা দেবী। প্রমীলা দেবী কাজী নজরুল ইসলামের সন্তান ছিল। প্রমীলা দেবী এবং কাজী নজরুল ইসলামের সন্তান ছিল কাজী কৃষ্ণ মোহাম্মদ। তাহলে দেখেন কাজী নজরুল ইসলাম বিয়ে করেছেন কাকে? আশুলতা সেন গুপ্তা। তিনি একজন হিন্দু আর নজরুল তিনি একজন মুসলমান। এখন যে আউটপুট যেটা বাচ্চা যেটা হচ্ছে, এইটা কি হিন্দু হবে না এটা মুসলমান হবে? বলেন, এটা কি হিন্দু হবে না এটা মুসলমান হবে? এখন তখন নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ, কৃষ্ণ হিন্দু, মোহাম্মদ মুসলিম। নজরুলকে আমরা অনেক বড় সম্মানের জায়গাতে রাখি, কিন্তু নজরুলের সব কাজকে আমরা প্রশংসা করতে পারি না। কথা কি বুঝতে পারছেন? নজরুল অনেক বড় একজন লেখক, তিনি ইসলামের জন্য অনেক কিছু করেছেন, তিনি গান লিখেছেন, তিনি গজল লিখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু তিনি তার সকল দিক আমরা মেনে নিব না, মানে তার সকল দিক। এখন এই জন্য সাহিত্যিকদের জীবন প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করতে নাই। তো ছেলের নাম রেখেছে কৃষ্ণ মোহাম্মদ এবং এটা নিয়ে যথেষ্ট ঝামেলা নজরুল তার জীবনে পোহাতে হয়েছে। একজন হিন্দু নারীকে বিয়ে করার পরে সমাজ থেকে তিনি বিভিন্ন ধরনের
স্বাভাবিকভাবে সমাজে যেটা মেনে নেবে না, সমাজের পরিপন্থী একটা কাজ করার কারণে বিভিন্ন ধরনের তিনি ঝামেলায় পড়েছেন। এরপর আরেকজন ছিল, তার নাম ছিল অরিন্দম খালেদ এবং কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। এই হচ্ছে মূলত নজরুলের বিবাহ সম্পর্কে আমরা জানলাম। ওকে, তো আমরা এবার একটু নজরুলের মূলত এখন আমরা যে জিনিসটা জানবো, এখন থেকে আমাদের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো থেকে আমরা যাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন নজরুলের প্রথম নাটক ঝিলিমিলি। আবার বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নজরুলের প্রথম নাটক ঝিলিমিলি, প্রথম কবিতা কি? হচ্ছে মুক্তি। এরপর হচ্ছে নজরুলের প্রকাশিত উপন্যাস কি? প্রথম উপন্যাস বাদনধারা। অর্থাৎ এখানে যেগুলো পড়তেছি সবগুলো প্রথম সাহিত্যকর্ম। তাহলে প্রথম নাটক ঝিলিমিলি, প্রথম কবিতা মুক্তি, প্রথম উপন্যাস বাদনধারা, প্রথম গল্প বামবেলের আত্মকাহিনী, প্রথম গল্প গ্রন্থ ব্যথার নাম। গল্প বামবেলের আত্মকাহিনী, গল্প গ্রন্থ যেখানে অনেকগুলো গল্প থাকে, বুঝতে পারছেন? এরপর দেখেন প্রথম প্রবন্ধ তুর্ক মহিলার ঘুমটা করা। এটাকে অনেকেই লিখেন যে তুর্কি মহিলা, এটা কিন্তু তুর্কি না, তুর্ক মহিলার ঘুমটা করা। এরপর আসলে প্রথম প্রবন্ধ গ্রন্থ যোগবাণী। তাহলে যোগবাণী একটা গ্রন্থ যেখানে এই তুর্ক মহিলার ঘুমটা করা এরকম অনেকগুলো প্রবন্ধ আছে, এই জন্য এটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। বাউন্ডুল আত্মকাহিনীতে জাস্ট একটা গল্প, এরকম অনেকগুলো গল্প নিয়ে ব্যথার দান, এটা একটা গল্প গ্রন্থ। বুঝছেন? গল্প আর প্রবন্ধের ভিতর পার্থক্য জানেন? দেখেন বাউন্ডুল আত্মকাহিনী এটা গল্প, আর তুর্ক মহিলার ঘুমটা বলে এটা প্রবন্ধ। গল্প আর প্রবন্ধের ভিতর পার্থক্য জানেন? গল্প হচ্ছে যখন ক্যারেক্টার থাকে, চরিত্র থাকে, কাহিনী থাকে। অপরিচিতা নাম শুনছেন না? ইন্টারে আছে অপরিচিতা, এটা গল্প। এখানে দেখবেন অনেক কল্যাণী, অনুপম, অনেক চরিত্র আছে, কাহিনী আছে, এগুলো হচ্ছে গল্প। আর প্রবন্ধে এখানে কোনো কাহিনী থাকে না, এখানে কোনো ক্যারেক্টার থাকে না। লেখকের মতো করে একটা বিষয় নিয়ে লিখে যায়। যেমন আমার মনে হলো যে আমার এখন লেখা দরকার, হ্যাঁ, আমার এখন ধরেন সামনে ঈদুল আজহা, আমি ঈদুল আজহা নিয়ে একটা প্রবন্ধ লিখলাম আমার মতো করে। ঈদুল আজহাতে এই করে মানুষ এই করে। আমার মনে হলো যে করোনাকালীন সময় নিয়ে আমি একটা লেখা লিখবো, আমি আমার মতো করে লিখলাম, এটা হচ্ছে প্রবন্ধ, যেখানে কোনো কাহিনী থাকে না, যেখানে কোনো ক্যারেক্টার থাকে। কাব্য অনুবাদ, অর্থাৎ বিভিন্ন অন্য ভাষার কাব্যকে তিনি অনুবাদ করেছেন। এটা প্রথম কাব্য অনুবাদ হচ্ছে রুবাইয়াতি হাফিজ। এরপর হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কাব্যগ্রন্থে কি থাকে? কাব্যগ্রন্থে কবিতা থাকে, কাব্যগ্রন্থে অগ্নিবীণা কবিতাতে কবিতা থাকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবিতা আছে, যেমন বিদ্রোহী কবিতা, প্রলয় উল্লাস কবিতা, এগুলো অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা। তাহলে বুঝতে পারছেন? অনেক নতুন নতুন জিনিস জানতে পারতেছেন, অনেক নতুন নতুন জিনিস, অনেক ডিটেইলস পড়াচ্ছি, আস্তে আস্তে পড়াচ্ছি, যা যা দরকার তা তা পড়াচ্ছি। তাহলে কাব্যগ্রন্থে কি থাকে? কাব্যগ্রন্থে কবিতা থাকে। আর নিষিদ্ধ প্রথম গ্রন্থ হচ্ছে বিশের বাসী। এবার আমরা একটু নজরুলের নাটকগুলো নিয়ে আলোচনা করি। নজরুলের যদিও এই 4টা নাটক আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, 4টা নাটক, ঝিলিমিলি, এরপর হচ্ছে আলেয়া, এরপর হচ্ছে পুতুলের বিয়ে, এরপর হচ্ছে মধুমালা। এছাড়া আরো রয়েছে ঝড়, বিদ্যাপতি, সেতুবন্ধ, এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে না। এই 4টা মনে রাখবেন, বুঝতে পারছেন? তো এটাকে এভাবে মনে রাখা যায় যে আলেয়া ও পুতুলের বিয়েতে হ্যাঁ, সরি, মধুমালা ও পুতুলের বিয়েতে আলোর ঝিলমিল। লিখে নেন, আলোর ঝিলমিল। তাহলে কি বলছি বলে যে মধুমালা ও পুতুলের বিয়েতে আলোর ঝিলমিল। তাহলে মধুমালা, পুতুলের বিয়ে, আর আলো বলতে বোঝাচ্ছে আলেয়া, আর ঝিলমিল বলতে ঝিলমিল। তাহলে মনে রাখবেন মধুমালা ও পুতুলের বিয়েতে আলোর ঝিলমিল, মধুমালা ও পুতুলের বিয়েতে আলোর ঝিলমিল। এখন বুঝতেই পারতেছেন যে যদি বলা হয় নজরুলের প্রথম নাটক কোনটি, তাহলে চিন্তা ছাড়াই উত্তর করা যাবে ঝিলিমিলি নজরুলের প্রথম নাটক। এরপর নজরুলের 3টা উপন্যাস। প্রথম উপন্যাস বাদনহারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। বুঝছেন? তাহলে এটাকে এভাবে মনে রাখা যায়, লিখে নেন যে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হলো। কি বলছে বলেন? কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হলো। শেষ থেকে মনে রাখবেন, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হলো। প্রথম উপন্যাস বাদনহারা, দ্বিতীয় উপন্যাস মৃত্যু ক্ষুধা, তৃতীয় উপন্যাস কুহেলিকা। তাহলে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাদনহারা হলো প্রথম অনুবাদ কাব্য, অর্থাৎ যে কাব্যগুলো তিনি অনুবাদ করেছেন। হ্যাঁ, এই প্রথম অনুবাদ কাব্য রুবাইয়াতি হাফিজ, এছাড়া আরো রয়েছে রুবাইয়াতি ওমর খৈয়াম, কাব্য আমপারা। তাহলে এগুলো হচ্ছে নজরুলের অনুবাদ কাব্য। আপনারা কি কথা বুঝতেছেন ভাইয়া বলেন তো? নিষিদ্ধ গ্রন্থ মানে যেগুলো সরকার নিষিদ্ধ করে দিচ্ছে, যে গ্রন্থ মার্কেটে চলবে না। বুঝছেন? সাধারণত কাব্য
মানে কি? কবিতা। কবিতা, অনেকগুলো কবিতা, এই কবিতা মিলে আসলে কাব্যগ্রন্থ হয়। তো যেটাকে আমরা মূলত কাব্যগ্রন্থ বলি সেটাই কিন্তু কাব্য। অনেকে কাব্যগ্রন্থকে কাব্য বলে। আমি কি বুঝাইতে পারছি? বলেন, কারো কোনো প্রশ্ন আছে এতদিন পর্যন্ত? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। ওকে, এরপর আসেন আমরা একটু নজরুলের যে উপন্যাস যেগুলো রয়েছে এই উপন্যাসগুলো সম্পর্কে একটু চুম্বক তথ্য জানি। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ধরেন একটা প্রবন্ধ, দুইটা প্রবন্ধ, তিনটা প্রবন্ধ, চারটা প্রবন্ধ মিলে একটা গ্রন্থের ভিতরে চারটা প্রবন্ধ আছে, তাহলে ওটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। অনেকগুলো প্রবন্ধ একটা বই করলে সেটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। খুব সহজ, বুঝছেন? উপন্যাস কি? এই যে এগুলো হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে বিস্তীর্ণ, উপন্যাসেও কাহিনী থাকে, চরিত্র থাকে, কিন্তু গল্প না, গল্পের থেকে আরো বড়। একটা গল্প 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, একটা উপন্যাস 5-6 পৃষ্ঠা হয় না, একটা উপন্যাস বিশাল বড় হয়। বুঝতে পারছেন? তো উপন্যাস হচ্ছে যেটা গল্পের মতো। আরো অনেকগুলো পার্থক্য আছে। আমার যে ইউটিউব চ্যানেল আছে, বাংলা ভিত্তিক ইউটিউব চ্যানেল, সেখানে দেখবেন এগুলো নিয়ে আমি অনেক আলোচনা আছে, বাট আপনাদের চাকরি পরীক্ষার জন্য সেটা গুরুত্বপূর্ণ না। আপাতত এটা মনে রাখেন যে অনেক পার্থক্য আছে, বললে শেষ হবে না। ছোট গল্প এটা হঠাৎ করে শেষ হয়ে যায়, হঠাৎ করে দেখবেন যে শেষ হয়ে যায়। কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গা থেকে শেষ হয়েছে তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু উপন্যাস যখন, উপন্যাস হচ্ছে সামগ্রিক জীবনের একটা, একদম সেই সবকিছু ছোট্ট থেকে একদম ছোট ছোট ঘটনা থেকে সবকিছু উপন্যাসে আলোচনা করা থাকে। উপন্যাসটা বিস্তীর্ণ, এক কথায় বলতে গেলে গল্পের মতো, তবে উপন্যাসটা বিস্তীর্ণ। ঠিক আছে? ওকে, এবার আসলে আমরা একটু দেখি তাহলে নজরুলের যে উপন্যাস সেগুলো সম্পর্কে একটু জানি। নজরুলের প্রথম উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনধারা। তাহলে যদি বলা হয় নজরুলের প্রথম উপন্যাস, এটা আমরা জানি বাঁধনধারা। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, এই পত্র উপন্যাস নজরুলের আগে বাংলা সাহিত্যে কেউ দেখাতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে পত্র উপন্যাস, অর্থাৎ পত্র আকারে যে উপন্যাস, পত্র লিখেন না আপনারা, চিঠি, এই পত্রের মতো করে তিনি এই উপন্যাস লিখেছেন। এবং এখানে এই বাঁধনধারাতে মোট 18টি পত্র রয়েছে। কতটি পত্র? মোট 18টি পত্র। এরপর হচ্ছে মৃত্যু ক্ষুধা। তো এই মৃত্যু ক্ষুধা উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে ময়মনসিংহের যে ত্রিশাল আছে, এই ত্রিশালের মানুষের জীবন, এবং সেই সাথে আরো একটা বিষয়কে তিনি সংযুক্ত করেছেন, সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। তাহলে মৃত্যু ক্ষুধা উপন্যাসের বিষয়টি কি? যে অসহযোগ আন্দোলন, এটার মূল বিষয়বস্তু। এরপর হচ্ছে সশস্ত্র বিপ্লব। এই সশস্ত্র বিপ্লবকে কেন্দ্র করে তিনি কুহেলিকা উপন্যাস লিখেছেন। তাহলে আমরা তিনটা ইনফরমেশন জানলাম যে নজরুলের বাঁধনধারা এটি একটি পত্র উপন্যাস, কুহেলিকা এটি নজরুলের সশস্ত্র বিপ্লব, আর মৃত্যু ক্ষুধা এটা অসহযোগ আন্দোলনকে ইন্ডিকেট করে এটা তৈরি করা হয়েছে। আমরা একটু পরে যখন প্রশ্ন সলভ করতে যাব তখন এগুলো আরো পাবো। এরপর খেয়াল করে দেখেন নজরুলের প্রবন্ধ ও প্রবন্ধ গ্রন্থ। বুঝতে পারতেছেন, প্রবন্ধ, অনেকগুলো প্রবন্ধ যখন একটাতে হয় তখন সেটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। তার ভিতরে রয়েছে যোগবাণী, রাজ মন্দির, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, রুদ্রমঙ্গল। এবং এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের ভিতরে একটা প্রবন্ধ হচ্ছে আমার পথ। এখন আমার পথ, এই প্রবন্ধটা আমাদের এইচএসসি তে পাঠ্য রয়েছে, এইচএসসি পাঠ্য রয়েছে। যেগুলো এইচএসসি তে পাঠ্য রয়েছে এগুলো বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো এইচএসসি তে আমার পথ, এই প্রবন্ধটা পাঠ্য রয়েছে। তো এই আমার পথ প্রবন্ধটা রুদ্রমঙ্গল থেকে সংকলন করা হয়েছে। ঠিক আছে? এরপর রয়েছে মন্দির ও মসজিদ। এরপর আমরা দেখতে পাই আরো রয়েছে তার বিভিন্ন গানের সংকলন। তাহলে প্রবন্ধ আর প্রবন্ধ গ্রন্থগুলো বুঝছেন? যোগবাণী, রাজ মন্দির, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, যৌবনের গান, রুদ্রমঙ্গল, এরপর হচ্ছে মন্দির ও মসজিদ। এরপর আমরা দেখি যে তার গানের সংকলন। তার গানের সংকলন অনেকগুলো গান রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এগুলো। আমি জাস্ট একটু বলে রাখি: বুলবুল, চোখের চাতক, সুর সাক্ষী, জুলফিকার, গুল বাগিচা, সুর লিপি, পনগীতি, শতদল, সুর মুকুল, গানের মালা, তারপর চন্দ্রবিন্দু, এরপর হচ্ছে নজরুল স্বরলিপি। এখান থেকে এই চন্দ্রবিন্দু এটা গুরুত্বপূর্ণ, এটা নজরুলের একটা গানের সংকলন। ঠিক আছে? চন্দ্রবিন্দু, এটা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে দেখা গিয়েছে। গান থেকে পরীক্ষাতে খুব একটা প্রশ্ন আসে না। এরপর হচ্ছে গল্প গ্রন্থ, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তাহলে আমরা বলছি শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। শিউলিমালা, রিক্তের বেদন, ব্যথার দান। ঠিক আছে? এগুলো। আর জীবনী কাব্য, জীবনী কাব্য হচ্ছে যেই কাব্যটা মানুষের কোন একটা জীবনকে নিয়ে যেটা রচনা করা হয়। যেমন আমরা যদি দেখি চিত্তনামা, এই চিত্তনামা হচ্ছে চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনের জীবন নির্ভর তিনি একটা সাহিত্য লিখেছেন। মনোভাস্কর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নির্ভর সাহিত্য লিখেছেন। তাহলে এই দুটো হচ্ছে জীবনী কাব্য। ওকে? তা আমরা একটু দেখি এরপরে নজরুলের প্রথম এবং বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনধারা, এটা আমরা পড়েছি এই এরিয়াটা। এবার আসুন কাব্যগ্রন্থ। তাহলে বলেন তো, আপনারা বলেন কাব্যগ্রন্থে কি থাকে? বলেন তো কাব্যগ্রন্থে কি থাকে?
অসহযোগ আন্দোলন নিয়ে রচনা করা হয়েছে। এখন অসহযোগ আন্দোলন কি, এগুলো সাধারণ জ্ঞান পড়তে গেলে পাবেন, অনেক পাবেন। ঠিক আছে, বুঝছেন? তাহলে গানের সংকলন কি? গানের সংকলন মানে হচ্ছে যেখানে অনেকগুলো গান থাকে। গান তো সিঙ্গেল, কিন্তু গানের সংকলন হচ্ছে ধরেন একটা বইয়ের ভিতরে অনেকগুলো গান আছে, এটাকে বলা হয় গানের সংকলন। তাহলে বলেন কি বলছি বলেন তো? ভেরি গুড। তাহলে কাব্যগ্রন্থে কি থাকে? কবিতা থাকে। এটা একটু মনে রাখবেন, একটু পরে আমি আরো ডিটেইলস আলোচনায় আসতেছি, একটু পরে আরো ডিটেইলস আলোচনা আসতেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এরপর হচ্ছে বিষের বাঁশি, এরপর হচ্ছে ধুলন চাপা, এরপর হচ্ছে ভাঙার গান, সাম্যবাদী, ছায়ানট, পুবের হাওয়া, সর্বহারা, ঝিঙে ফুল। ঝিঙে ফুল আবার বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আবার বলে দিচ্ছি। অগ্নিবীণা মনে রাখবেন, বিষের বাঁশি মনে রাখবেন, দোলন চাপা মনে রাখবেন, সাম্যবাদী মনে রাখবেন, ছায়ানট মনে রাখবেন। এই যে এই পাঁচটা, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বাকি সবগুলোই গুরুত্বপূর্ণ। এগুলো মনে রাখার জন্য আপনাকে মুখস্থ করতে হবে এরকম না। টু বি অনেস্ট ভাই, বিশ্বাস করেন কাব্যগ্রন্থগুলো জাস্ট 20 বার পরে এমনিতেই মনে থাকবে, এমনিতেই মনে থাকবে। আমি চাইলে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, অথবা আমি নিজে বানাই, আপনারা একটা ছন্দ পড়াই দিতে পারেন। এটা কি আমার জন্য কোনো ব্যাপার বলে? আমি এটা পড়াই না। কেন পড়াই না এটা বুঝতে হবে। সাহিত্য পড়াইতে গেলে অনেক টিচার খালি ছন্দ, খালি টেকনিক, খালি টেকনিক। কেন ভাই? টেকনিক আপনার পরীক্ষার হলে যদি মনে না আসে, পরীক্ষার হলে নিজের বাপের নাম ভুলে যায়, রুল নাম্বার ভুলে যায়, দুনিয়ার কোনো জিনিস হিসাব থাকে না, টেকনিক কেমনে মনে থাকবে আপনার? তো এই জন্য আমি এই টেকনিক আমি পড়াই না। একটা জবের স্টুডেন্ট যে কয়দিন পর বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হবে, সরকারি চাকরি করবে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হবে, তার কেন টেকনিক লাগবে? সাহিত্য কয়টা সাহিত্য মনে রাখবে? আপনার কোয়ালিটি নিয়ে আপনার প্রশ্ন উঠে না। এখন মুখস্থ করতে পারেন যদি আপনার কাছে সহজ মনে হয়। আমি জানি আপনার কাছে হয়তো সহজ মনে হবে, কিন্তু একটু পর আপনারা ভুলে যাবেন। পরীক্ষার হলে এগুলো অ্যাপ্লাই করা যায় না, এগুলো এমনিতেই পড়বেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, ভাঙার গান, সাম্যবাদী, ছায়ানট, পুবের হাওয়া, সর্বহারা, ঝিঙে ফুল, শেষ। আরো আছে। এরপর দেখেন মোট 18টা। সিন্ধু, হিল্লোল, ফণী, মনসা, সঞ্চিতা। আচ্ছা বলেন তো, সঞ্চিতা এটা তিনি কাকে উৎসর্গ করেন? বলেন, সঞ্চিতা এটা নজরুল কাকে উৎসর্গ করেন? খুবই গুরুত্বপূর্ণ। এটা না পারলে মরে যাওয়া উচিত। বলেন, এখন কেউ যদি সাল মনে রাখতে না পারে, তাহলে সাল স্কিপ করেন। সাল থেকে যদি আপনার পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে বড় জোর একটা প্রশ্ন আসার কথা। একটা প্রশ্নের জন্য কত সাল মুখস্থ করবেন? দরকার নাই, সাল বাদ দেন, তাই না? সাল বাদ দেন। আপনি 10টা চাকরির প্রশ্ন দেখেন, সাল থেকে প্রশ্ন আসে 10টা চাকরির প্রশ্ন দেখেন, মানে 10টা বিসিএস দেখেন, 10টা প্রাইমারি, 10টা ব্যাংকের ইয়ে দেখেন, তার ভিতরে 4টা হয়তো বা বেশি হলে 4টা পরীক্ষায় সাল থেকে একটা করে প্রশ্ন আসে, তো বাদ দেন এটা। তাহলে দেখেন গুরুত্বপূর্ণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ কি? এই যে দেখেন, সঞ্চিতা তিনি কাকে উৎসর্গ করেন? রবি ঠাকুরকে। কাকে? রবি ঠাকুর। এরপর হচ্ছে ঝিঞ্জির, সন্ধ্যা। আচ্ছা বলেন তো আমাদের, আচ্ছা একটু পরে বলতেছি, এখন বললে ইয়ে হয়ে যাবে। তারপর দেখেন সন্ধ্যা, চক্রবাক, প্রলয় শিখা, নতুন চাঁদ, নিঝড়। আচ্ছা এইবার বলেন, এখানের ভিতরে আমাদের যে ওই যে চল চল চল, এটা কি? রণসঙ্গীত। এখন এইটা এখানে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বলেন, পরীক্ষাতে প্রশ্ন আসছে, বলেন তো, দেখেন পারেন কিনা। এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছে, পরীক্ষাতে টেকনিক আসে না, বুঝছেন? পরীক্ষাতে আসে কন্টেন্ট, পরীক্ষাতে টেকনিক আসে না, আসে কি? বলেন, কন্টেন্ট। বলেন, কি বলছিলাম? আমাদের রণসঙ্গীত কোথা থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে না হয়েছে? বলেন, এটা পারা দরকার। এটা না পারলে কপালে দুঃখ আছে। বলেন, ভেরি গুড। তাহলে সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে আমাদের চল চল চল, উদ্যোগ, বুঝছেন? যদি এটা একটু পর আলোচনা আসবে তো আবার বলে দিলাম। এবার দেখেন আমরা নজরুলের কাব্যগ্রন্থগুলো নিয়ে একটু কথা বলি। চুম্বক তথ্য। অগ্নিবীণা নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। তাহলে নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা, যেটা আমরা আগেই জানি। এতে মোট 12টি কবিতা আছে। এই যে বলছি কাব্যগ্রন্থে কবিতা থাকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস। ভাইরে, এটা যে কত গুরুত্বপূর্ণ! অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা, দ্বিতীয় কবিতা, এটা পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। এবং আপনি বাইরে পরীক্ষা দিতে যাবেন, যে কোথাও যাবেন, আপনাকে এই প্রশ্নটা, এবং যারা বাংলার বিভাগে তাদেরকে তো এই প্রশ্ন, তাদের তো এটা জানাই আছে, কারণ বাংলা অনার্স করলে অগ্নিবীণা কাব্য সবাইকে পড়ে আসতে হয়, আমাদের সবাইকে এটা পড়ে আসতে হয়েছে, তাই না?
তো এরপর দেখেন দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। তাহলে প্রথম কবিতা কি প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা কি বিদ্রোহী। এবং বিদ্রোহী এটা গুরুত্বপূর্ণ কারণ এটা এইচএসসি তে পাঠ্য আছে, এটা এইচএসসি তে পাঠ্য আছে। তাহলে এই বিদ্রোহী কবিতা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কথা কি বুঝছেন? তাহলে এখন পর্যন্ত কি জানলাম? প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। অগ্নিবীণায় 12টি কবিতা আছে, 12টি কবিতার ভিতরে প্রথম কবিতা প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতা কি বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। দোলন চাপা নজরুলের দ্বিতীয় কাব্যগ্রন্থ, এটা একটি প্রেমের কাব্য। এটা কিন্তু অগ্নিবীণা কিন্তু প্রেমের কাব্য না, নাম শুনে বুঝতে পারছেন অগ্নি আগুন, তাই না? এখন এই আগুন বলতে আবার মেয়ে আগুন বুঝিয়েন না। অগ্নিবীণা এখানে দেখবেন যে সংগ্রাম, যুদ্ধ, বুঝছেন? তাহলে যেখানে ছিলাম ছন্দের উপর আপনাদের ক্লাস হবে, বুঝাই দিব যে ছন্দ আসলে কিভাবে হয়। যাই হোক, যেখানে ছিলাম যে এখন ছন্দ বোঝা লাগবে না, এটা কিভাবে মাত্রাবৃত্ত ছন্দ হলো এখন এটা তো বোঝার টাইম না। এখন বুঝবেন এটা যে এখন বুঝবেন যে এটা কোন ছন্দে, এটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন যেখানে ছিলাম যে কি ভাই আর কি হলো, কেন এটা কই দিয়ে আর কি হলো, আমি খুললে দেখি আর কি ওকে, ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এরপর আসে দোলন চাপা। তো যেটা বলছি এটা কিন্তু প্রেমের কাব্য, মানে এখানে যে কবিতাগুলো এগুলো প্রিয়তমা ডার্লিং এর জন্য লেখা হয়েছে, আর এগুলো শত্রুর জন্য। যেমন বিদ্রোহী কবিতা যখন পড়বে তখন ভারতবর্ষে যে ইংরেজরা আছে এদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, এদেরকে ভয় দেখানো হয়েছে। কিন্তু এখানে এসে নজরুলের মনে খালি ডার্লিং, প্রেম, প্রেম, ভালোবাসা, প্রিয়তমা, কাছে আসো, জড়াই ধরে, চুমুটি, শেষ। বুঝছেন? এটা হচ্ছে প্রেমের কাব্য। আজ সৃষ্টি সুখের উল্লাসে, এটা এখন আছে কিনা আমি জানি না, নবম দশম শ্রেণীর বোর্ড বইতে এটা পাঠ্য ছিল একটা সময়। তো এই আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাটা আবার এই দোলন চাপা কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর হচ্ছে প্রলয় শিখা। এই কাব্যগ্রন্থের জন্য নজরুল 6 মাস কারাভোগ করেন, খুবই গুরুত্বপূর্ণ। 6 মাস তিনি জেলে ছিলেন। কোনটার জন্য? প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্য। এখন প্রশ্ন হতে পারে কি এমন অন্যায় করছে? অন্যায় কিছুই না, নজরুল ছিলেন ওই যে বিদ্রোহী। বিদ্রোহ কার বিরুদ্ধে করছে? ইংরেজদের বিরুদ্ধে করছে। তখন ক্ষমতা কাদের কাছে? তাদের বিরুদ্ধে লেখার কারণে নজরুল। এখন কেউ যদি দাঁড়ায় যদি সরকারের বিরুদ্ধে লেখে, তো সরকার কি তাকে আস্ত রাখবো? এখন ধরেন আমি সরকারের বিরুদ্ধে লিখবো, এখন আমি কি একদম নিজেকে, ধরেন আমি খুব পাওয়ারফুল একজন মানুষের বিরুদ্ধে, ধরেন আমাদের প্রধানমন্ত্রী এই সেই অনেক কিছু লিখলাম, খুব লিখলাম, লেখার পর এখন আমি কি খুব গর্বের সাথে তানবিল লিখবো, নাকি আমি আমার নামটা হাইড করে লিখবো? স্বাভাবিক না। কারণ আমি যদি আমার নাম যদি হাইড না করে তাহলে তো পরদিন এসে আমার ধরে নিয়ে যাবো। তো এরকম এইসব প্রসঙ্গে আসলে কি করা হয়, লেখকরা তাদের নাম হাইড করে। যদি আরো অনেকগুলো কারণ আছে, তার ভিতরে এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তো নজরুলের প্রথম বাজেয়াপ্তকৃত কাব্যগ্রন্থ হচ্ছে প্রলয় শিখা, মানে কাব্যগ্রন্থগুলোর ভিতরে প্রথম বাজেয়াপ্ত হয় এটা। কাব্যগ্রন্থের ভিতরে প্রথম বাজেয়াপ্ত হয়, মানে সরকার কর্তৃক প্রথম বাজেয়াপ্ত হয় এটা। আচ্ছা, এইবার দেখেন নজরুলকে যারা যারা সম্মানিত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে যে দিয়েছেন সেটা হচ্ছে জগৎ তারিণী, কলকাতা বিশ্ববিদ্যালয়। আর ভারত সরকার তাকে দিয়েছেন পদ্মভূষণ পদক। আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছেন ডিলিট ডিগ্রি। এরপর রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক তিনি বাংলাদেশে আগমন করেন 1952 সালে। 72 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক তিনি আসেন। 73 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট পুরস্কার দেন এবং 75 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 21 পদক দেন। তাহলে আমি একটু সামারি করে দিই। জগৎ তারিণী পুরস্কার এটা কলকাতা বিশ্ববিদ্যালয়, এটা কলকাতা বিশ্ববিদ্যালয় দেয়, ফাইন। পদ্মভূষণ এটা ভারত সরকার দিয়েছে। ডিলিট এটা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় দেয়, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ডিলিট পুরস্কার দেয়। আর বাংলাদেশ সরকার তাকে দিয়েছে 21 পদক, অন্যতম গুরুত্বপূর্ণ একটা পদক, সেটা হচ্ছে 21 পদক। তাহলে এই হচ্ছে নজরুলের। এখন সংক্ষেপে লিখেন তো, কমেন্ট করেন। জগৎ তারিণী কলকাতা বিশ্ববিদ্যালয়, কত সাল? প্রথম এটাই দেওয়া হয়েছে 1945 সাল। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা মনে রাখবেন 1973 সাল। 1973 সাল, আবার বলছি 1973 সাল, স্বাধীনতার পরের বছর, এটা মনে রাখবেন। স্বাধীনতার পরের বছর নজরুলকে, তাই না, 75 সালে তিনি সর্বশেষ 21 পদক তিনি পান। বুঝছেন? বলেন তো, বুঝতে পারছেন কিনা ভাইয়া? বুঝছেন?
আচ্ছা, এরপর আসেন আমরা একটু দেখি। আচ্ছা, এইটা আপনাদের কার কাছে বই থাকলে একটু দেখেন, এটা কি 1973 হবে নাকি 1974 হবে? তাহলে দেখেন তো, একটু দেখে নিয়ে আমি একটু মানে ইয়ে মনে হচ্ছে, চেক দিন। হ্যাঁ, ঠিক আছে। এইবার দেখেন, যে আমরা বলেছি যে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান, অর্থাৎ নজরুলের সাথে যতগুলো বাংলাদেশের যতগুলো স্থান যেগুলো ছিল, নজরুলের স্মৃতি বিজড়িত যে স্থান, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। ওই যে কাজের শিমলা, ত্রিশাল, এটা তো একটু আগে আপনাদেরকে বলছি, তাই না? রুটির দোকান থেকে নিয়ে আসে। কুমিল্লার দৌলতপুর, এটাও আমরা একটু আগে পড়ছি। চুয়াডাঙ্গার করপাস ডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলার করপাস ডাঙ্গা, এটা নজরুলের সাথে সম্পর্কিত। কিভাবে? 1926 সালে বিপ্লবী হেমন্ত কুমার ও মহিম সরকারের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম কলকাতার, তিনি হচ্ছেন একটা স্টেট থেকে, সেখান থেকে আমহাস্ট স্টেট, সেখান থেকে সপরিবার করপাস ডাঙ্গা আসেন এবং টানা 2 মাস তিনি সেখানে অবস্থান করেন। এরপর আমরা দেখি কাজী নজরুল ইসলামের মৃত্যু। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি উপাধি প্রাপ্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি মৃত্যুবরণ করেন 29 আগস্ট 1976, এবং তিনি বাংলাদেশে মৃত্যুবরণ করেন বাংলাদেশের রাজধানী ঢাকায়। 77 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি হচ্ছেন বর্ণময় জীবনাবাস। এই তোমরা এটা কি কোথায় দিছো, কোন ফাইল, নাম কি? ওকে, এবার আসুন কবর, নজরুলের কবর। তো নজরুল লিখেছেন যে মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়। লিখেছেন নজরুল, যদি এটা নিয়ে এখন এটা নিয়ে বিতর্ক আছে যে আসলে মৃত মানুষ কি মুয়াজ্জিনের আযান শুনতে পায়? মানুষের যখন জীবন চলে যায় তখন মানুষ, হ্যাঁ, যে গান, তখন মানুষ দুনিয়ার কোনো জিনিস শুনতে পারে কিনা। তো নজরুল তো তার ভালোবাসা থেকেই লিখেছে, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন করেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়। তিনি লিখেছেন তখন সেই জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মসজিদের পাশেই তাকে হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয়। তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন বাংলাদেশে। এখানে অনেক কাহিনী আছে। তিনি মৃত্যুবরণ করার পর তাকে ভারতে নেওয়া হবে কিনা, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে তাকে দাফন করা হোক, ভারত চায় ভারত, এবং এমন ছিল যে বলা হয় তাকে যে ফ্লাইট রেডি নিয়ে যাবে, কিন্তু আসলে শেষ পর্যন্ত তাকে এখানে সমাহিত করা হয়েছে। বুঝতে পেরেছেন? বলেন, কারো কি আর কোনো প্রশ্ন আছে? এখন আমরা বিভিন্ন চাকরির প্রশ্নগুলো আমরা যাব। তাহলে ডিলিট মানে কি, এই যে বলে দিয়েছে, ঠিক আছে, যে একটা পদ ডক্টর অফ লিটারেচার। হ্যাঁ, ওকে, চলো এবার আমরা প্রশ্ন সলভ করি। ঠিক আছে, ওকে, চলো আমরা দেখি। দেখি বিভিন্ন টাইপের যে চাকরি পরীক্ষা, আমাদের বিসিএস সহ আদার্স পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে। ওকে, সো প্রথম প্রশ্ন বলেন, এটা আমরা সলভ করছি, বলেন। এখন দেখেন প্রশ্নে কি বলছে, দেখেন প্রশ্ন বলছে রণসঙ্গীতের রচয়িতাকে। এখন আমরা জানি কাজী নজরুল, এখন কাজী নজরুল নাই, ধূমকেতু তো নজরুলই, তাই না? তার মানে রাইট অ্যানসার কি হবে বলতো? সি। ওকে, 26 বিসিএস কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়েছে? তো এটা মনে রাখবেন, একটা কবিতা তিনি লিখেছেন, সেটা হচ্ছে আনন্দময় আগমন। এটা লেখার কারণে তিনি হচ্ছেন কারাদণ্ড ভোগ করেছেন। নজরুল কোন পত্রিকায় সম্পাদনা করেছেন? এটা আমরা জানি, নজরুল যে পত্রিকায় সম্পাদনা করেছেন তার ছদ্মনাম যেটা ধূমকেতু পত্রিকাতে তিনি সম্পাদনার কাজ করেছেন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? এটা আমরা জানি। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? একটু আগে পড়ে এসেছি, এই প্রশ্নটা সলভ করেন। কাজী নজরুল ইসলাম, এইটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে যে টোটাল আমাদের যে কনসেপ্ট যে স্লাইডটা আছে সেটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনারা পড়বেন। তো বলেন এটা কি হবে বলেন তো? এটা কি হবে? 1976। এটা অবশ্যই মনে রাখবেন। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? এটা পারবেন, ধূমকেতু।
কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়? নিশ্চয়ই মনে আছে, বলেন, একটু আগে পড়াইছি। পদ্ম বিভূষণ এরকম কিছু ছিল, পদ্মশ্রী নাকি পদ্মভূষণ, কোনটি নয়, এটা হবে না। তার মানে বুঝতে পারতেছেন উত্তর হচ্ছে পদ্মভূষণ। একটু আগে পড়ে আসছি, হ্যাঁ। ওকে, এরপর আসেন লেটোর গানের দলে যোগ দিয়েছেন কে? কাজী নজরুল ইসলাম। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? তো ত্রিশাল ময়মনসিংহের থানা, তার মানে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কত সালে 21শে পদক পান? এটা এই যে একটু আগে পড়াইছি, বলেন তো। এটা রাজস্ব কর্মকর্তা 2015 তে, সরকারি রাজস্ব কর্মকর্তা 2015 তে প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নটা একটু সলভ করেন। কাজী নজরুল ইসলামের জীবনকাল বলেন। যা পড়াইছি চাকরি পরীক্ষা দেখবেন যে সব এগুলোই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সব এগুলোই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক প্রশ্ন আজকে আমরা সলভ করব, একটু ধৈর্য ধরে ক্লাস করব। তাহলে উত্তর হচ্ছে কি 1899, 1976, যে কোনো একটা জানা থাকলে উত্তর করতে পারবেন। জন্মসাল মনে থাকলে উত্তর করতে পারবেন, যে কোনো একটা জানা থাকলে এই প্রশ্নের উত্তর করা সহজ হবে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত তারিখে, মানে কত সালের কত তারিখ? এখন আমরা তো জানি 1976, যদি তারিখ নাও জানি তবুও এই প্রশ্নের উত্তর করা যায়। নজরুল প্রথম কবে ঢাকায় আসে? প্রথম ঢাকায় আসেন 1926, প্রথম ঢাকায় আসেন 1926। মনে রাখবেন এটা। বাংলাদেশের কোন স্থান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িয়ে আছে? চুরুলিয়া, দরিরামপুর, এরপর হচ্ছে শান্তিঢাঙ্গা, এরপর হচ্ছে কালীগঞ্জ, দরিরামপুর। ধূমকেতু কোন কবি ছদ্মনাম? এটা পারবেন। কল্লোল যুগের কবিকে কাজী নজরুল ইসলাম। জন্ম তারিখ এটা আমরা পড়ে আসছি একটু আগে, 11 জ্যৈষ্ঠ, একদম প্রথম দিকে আমরা পড়েছি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সালে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1974 সালে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় জন্মগ্রহণ কোথায় করেন? এই প্রশ্ন সলভ করেন, এই প্রশ্নটা সলভ করেন দ্রুত। ভেরি গুড। মুক্তক ছন্দের প্রবর্তক কে? বলেন, মুক্তক ছন্দের প্রবর্তক কে? মুক্তক ছন্দ রবীন্দ্রনাথ ঠাকুর তার খুব সম্ভবত যে বলাকার কাব্যগ্রন্থে তিনি হচ্ছে ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে মুক্তক ছন্দের কে, মুক্তক ছন্দের প্রবর্তক কে, তাহলে এটা নিয়ে আমরা তখন সেক্ষেত্রে উত্তর করব কাজী নজরুল ইসলাম। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও তিনিও এটা প্রবর্তন করেছেন। ঠিক আছে, মুক্তক ছন্দ প্রবর্তন করেছেন নজরুল, কিন্তু সেখানে আবার পরবর্তীতে রবীন্দ্রনাথও কিন্তু প্রয়োগ করেছেন। কিন্তু যদি বলে মুক্তক ছন্দের প্রবর্তককে, সেক্ষেত্রে উত্তর আমরা নজরুলই করব, কারণ তিনি প্রথম এটা দেখিয়েছেন। তাহলে উত্তর হচ্ছে কি বর্তমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা কোন সাল? বাংলা সালটা জানতে চাচ্ছে। কি হবে বলুন তো? আচ্ছা, এরপর আসলে ত্রিশাল প্রতিষ্ঠিত, এই যে এটা আমি বলেছি ক্লাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা বলেন, আমরা পড়ছি, তাই না? চুরুলিয়া গ্রাম, এটা পারবেন। দুরারোগ্য ব্যাধির শিকার হয়ে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন কত বছর বয়সে? মাত্র 44 বছর বয়সে তিনি হারিয়ে ফেলেন। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কে? এগুলো পারবেন। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা, 38তম বিসিস, আমরা পড়ে আসি, প্রলয় উল্লাস। এরপর আসেন, আচ্ছা প্রলয় উল্লাস আমাদের স্লাইড একটু বানান মিস্টেক ছিল, এটা হচ্ছে রাইট। 36তম বিসিস কাজী নজরুল ইসলামের রচনা নয়, এটা একটু সলভ করেন। দেখেন তো আমরা কোনটা পড়ি না। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? 36তম বিসিস বালুচর, তাই না? এখন বলেন তো বালুচর কার রচনা? বালুচর কার রচনা বলেন? বালুচর কার রচনা? বালুচর কার রচনা?
কে বলতে পারবেন বলেন? এরপর দেখেন ফণী মনসা কাব্যের রচয়িতা, এটা আমরা পড়ে আসছি যে ফণী মনসা কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম। সঞ্চিত কোন কবির কাব্যগ্রন্থ? তাহলে এটা কি বলেন? কাজী নজরুল ইসলাম। এরপর দেখেন কাজী নজরুল ইসলামের সঞ্চিত, এটা সঞ্চিত কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করেন? ওখানে এটা সঞ্চিত ছিল, হ্যাঁ তো সঞ্চিত হবে। তাহলে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটা আমরা ক্লাসে আলোচনা করছি, রাইট? বাঁধনধারা কাজী নজরুল ইসলাম কোন ধরনের রচনা? বলেন 39তম বিসিএস। ভেরি গুড, বালুচর জসীমউদ্দিন, বালুচর জসীমউদ্দিন, হ্যাঁ। আচ্ছা এইবার বলেন, বালুচর জসীমউদ্দিন রবীন্দ্রনাথ ঠাকুর নয়। আচ্ছা এবার বলেন বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা বলেন? উপন্যাস, হ্যাঁ। এরপর হচ্ছে দেখেন কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? রিক্তের বেদন, সর্বহারা, আলেয়া, কুহেলিকা। বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন দেখেন সাহিত্যকর্ম থেকে কিভাবে প্রশ্ন আসে। ভাই বিদ্রোহী কবিতাটা মিশ্র ছন্দে লেখা, সেটা তো আমাদের অপশনে মিশ্র ছন্দ জীবনে কোনোদিন আসে নাই। যতগুলো পরীক্ষাতে প্রশ্ন আসছে সবগুলোতে বিদ্রোহী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে, এটাই রাইট অ্যান্সার। মিশ্র ছন্দ বলে বাংলা সাহিত্যে কিছু নাই, এটা খুব কমন জিনিস। আর হচ্ছে মিশ্র ছন্দ বলে বাংলা সাহিত্যে কিছু নাই। অধিকাংশ প্রভাব সেটা হচ্ছে অধিকাংশ অংশ মাত্রাবৃত্ত ছন্দে লেখা, বুঝতে পারছেন? এখন যদি বেশি মানে পরীক্ষার যদি বেশি বুঝতে গিয়ে যদি উত্তরে না করেন তাহলে হবে না, কথা কি বুঝছেন? আচ্ছা আর 21শে পদক এটা 1976 এটা কি 74 সাল হবে? 74 সাল নয়, 76 সাল। আমাদের স্লাইডে কি কি দেওয়া ছিল একটু যদি ইয়া হয় তাহলে এটা একটু কারেকশন করে নিন। আচ্ছা এবার আসেন কুহেলিকা, এটা রাইট অ্যানসার, হ্যাঁ এটা উপন্যাস। ঠিক আছে, আমরা পড়েছি চারটা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি বলেন? এখানে বলেন, এখানে কোনটা হবে? কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? আমার বইয়ের জন্য কেউ অপেক্ষা করবেন না, নিজেদের মতো করে নিজেরা বই কিনে পড়া শুরু করবেন। আমার বই বের হলে তখন জানিয়ে দিই। উত্তর হচ্ছে কি মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলাম মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি বাজেয়াপ্ত হবে বলেন তো? বলেন কোন বইটিকে বাজেয়াপ্ত হবে? যোগবাণী, এটা বাজেয়াপ্ত হবে। ঠিক আছে। আচ্ছা কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্মরাগ, পদ্ম গোখরা, এরপর হচ্ছে পদ্মপুরাণ, পদ্মাবতী, পদ্ম গোখরা, এটা হচ্ছে তার গল্প। প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর হচ্ছে বাউন্ডেল আত্মকাহিনী। যদি এটা নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ বলেন প্রথম লেখা বাউন্ডেল আত্মকাহিনী, বাউন্ডেল আত্মকাহিনী প্রথম গল্প, এটাতে কোনো সন্দেহ নাই। আর মুক্তি, এটা হচ্ছে কবিতা। তো এটা নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ বলেন মুক্তি প্রথম লিখেছে, আবার কেউ কেউ বলে বাউন্ডেল আত্মকাহিনী প্রথম লিখেছে। 20তম বিসিএস এর প্রশ্ন আসে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা? তাহলে প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা হবে বলেন তো? বলেন প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটা হবে? উত্তর হচ্ছে ব্যথার গান। উত্তর কি? ব্যথার গান, হ্যাঁ। আচ্ছা মানে সালের নিচে আপনি যদি দেখেন যে ব্যথার গান সবার আগে বের হয়েছে। বুঝছেন? ওকে আমি কি বুঝাইতে পারছি বলেন? ওকে এখন আমরা একটু দেখি যে মোটামুটি আমাদের এখান থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসছে আমরা মোটামুটি পেরেছি। আচ্ছা নজরুলের কিন্তু একটা গ্রন্থ মানে বাজেয়াপ্ত হয় নাই, বুঝছেন? বেশ কিছু গ্রন্থ কিন্তু বাজেয়াপ্ত হয়েছে। এবং প্রলয় শিকার জন্য তিনি কারাবরণ করেছেন সর্বপ্রথম 6 মাস। ঠিক আছে। গ্রন্থ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বই। ধরেন যে কোনো আপনি একটা, আমি এই যে বাঙালির উপর এই যে মডেল সেটা একটা গ্রন্থ। অ্যাকচুয়ালি গ্রন্থ যে কোনো বই গ্রন্থ, বাট কাব্য গ্রন্থ কিন্তু আবার মানে সকল কাব্য গ্রন্থ কিন্তু গ্রন্থ, কিন্তু সকল গ্রন্থ কিন্তু কাব্যগ্রন্থ না, বুঝছেন? ঠিক আছে, তো আমাকে একটু বলুন তো কল্লোল যুগ নিয়ে আমরা আলোচনা করব, কল্লোল যুগের সাহিত্যিকদেরকে নিয়ে আলোচনা করব। ওকে
আচ্ছা এইবার আমাকে একটু বলেন যে আপনারা কি বুঝতে পেরেছেন কাজী নজরুল ইসলাম থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কি প্রশ্নের উত্তর করতে পারবো? বলেন ক্লিয়ার কিনা? কোনটা কোন ছন্দ সেটা ছন্দের ক্লাস না আনা পর্যন্ত আপনি বুঝবেন না যে কোনটা কোন ছন্দ, আর কোনটা কোন ছন্দ সেটা আপনি ছন্দ নির্ণয় করে ইয়ে করা পরীক্ষার হলে এটা সম্ভব না। তো কোনটা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আপনার ছন্দ মনে রাখবেন। বিদ্রোহী মাত্রাবৃত্ত ছন্দ রচিত, কোনো কথা নাই, এক কথায় বিদ্রোহী মাত্রাবৃত্ত ছন্দ রচিত, এটা মনে রাখবেন। পরীক্ষার প্রশ্ন আসবে উত্তর দেখবেন মাত্রাবৃত্ত আছে আপনি দাগে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? বাকিটা মোট ভালো করে বাসায় বসে সলভ করবেন, ঠিক আছে? আর পিডিএফটা পেয়ে যাবেন, সেখান থেকে ভালো করে পড়বেন। ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ।